দেখো, কোনো একটা পড়াকে যদি খুব সহজভাবে বুঝে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই পড়াটা আমাদের কাছে খুব সহজ বলেই মনে হবে। আমাদের অনেক ছাত্রছাত্রীরা বলে না যে পড়তে ভালো লাগে না, পড়ায় মন বসে না। আসলে পড়তে ভালো না লাগার একটা অন্যতম কারণ হচ্ছে যখন পড়াটা সেই ছাত্রছাত্রীর কাছে পাথরের মতো মনে হয়, যখন সেই পড়াটার মধ্যে কি আনন্দ আছে সেই আনন্দটা সে না পায়। আর আনন্দটা কখন পাবে? যখন সে সেই পড়াটাকে খুব সহজ সরল ভাবে গল্প আকারে বুঝতে পারবে। আর আজকে সেই গল্প আকারে বোঝাবো আরো একটি বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য। দেখো, আমরা যারা ক্লাস 11 থেকে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, নেট সেট, ডব্লিউবিসিএস বা আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাষ্ট্র এবং সরকারের পার্থক্যটা একটু সহজে বুঝে নেওয়া খুব দরকার। অবশ্যই আমরা যারা সাধারণ নাগরিক, তাদেরও রাষ্ট্র এবং সরকারের পার্থক্যটা আসলে কি এটা বুঝে নেওয়া খুব দরকার। একটা সময় ছিল অতীতে যখন রাষ্ট্র এবং সরকারকে একই মনে করা হতো যে আসলে যা রাষ্ট্র তাই সরকার। কিন্তু অতীতে কেন শুধু বলবো, শুধু সাধারণ মানুষের ক্ষেত্রে কেন বলবো, আমরা দেখেছি যে যখন ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের মধ্যে অনেকেই, তারাও কিন্তু রাষ্ট্র এবং সরকারকে এক বলে মনে করতেন। আবার আমরা দেখেছি যে সরকারের প্রধান হয়েও ফরাসি সম্রাট চতুর্দশ লুই ফরাসি সম্রাট চতুর্দশ লুই, তিনি বলতেন আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। অর্থাৎ সরকারের প্রধান সেও নিজেকে রাষ্ট্র বলে দাবি করতেন। কিন্তু আসলে রাষ্ট্র আর সরকার তো এক নয়। তার পার্থক্যগুলোই আমরা দেখবো এই ভিডিওতে। দেখুন, প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র হলো সমগ্র, সরকার হলো তার অংশ মাত্র। আচ্ছা, এই পুরো বিষয়টা এই পয়েন্ট ভিত্তিক এখানে যেটা আমি উল্লেখ করে রেখেছি, এটাকে বলার আগে আমি আপনাদেরকে বলবো একটা জিনিস ভালো করে মাথায় রাখতে। মনে রাখুন, একটা হচ্ছে একটা গাড়িটার গাড়িটা হচ্ছে রাষ্ট্র। আর একটা গাড়ি অনেক প্যাসেঞ্জারের মধ্যে একটা প্যাসেঞ্জার হচ্ছে ড্রাইভার, যে কি করে না, যে গাড়িটাকে চালায়। একটা দোকান মাথায় রাখুন, অনেক কিছু মালপত্র রয়েছে, এই দোকানটাকে চালায় কে? দোকানদার। একটা ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা হতে পারে, ব্যক্তিগত মালিকানায় ব্যবসা হতে পারে। এই ব্যবসাটাকে চালায় কে? কারবারটাকে চালায় কে? কয়েকজন ব্যক্তি বা একজন ব্যক্তি। এই বিষয়গুলো একটু মাথায় রেখে দিন, তাহলে কিন্তু পুরো পড়াটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে। এবং রাষ্ট্র হলো সমগ্র, অতএব পুরো ব্যবস্থাটার নাম হচ্ছে রাষ্ট্র, আর সরকার তার অংশ মাত্র। এই রাষ্ট্র, তার মধ্যে অনেক কিছু ব্যবস্থা রয়েছে, অনেক কিছু ছোট ছোট অংশ রয়েছে, তার মধ্যে ভূখণ্ড রয়েছে, জনসমষ্টি রয়েছে, সার্বভৌম ক্ষমতা রয়েছে, সরকার রয়েছে। একটা উপাদান হচ্ছে সরকার। দ্বিতীয় যে বিষয়টা এখানে উল্লেখ করেছি, অনেকে আবার রাষ্ট্রকে যৌথ কারবারি প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করেছেন। যৌথ কারবারি প্রতিষ্ঠানে কি হয়? যৌথ কারবারি প্রতিষ্ঠানে অনেকে মিলে কারবারটাকে চালায় না? অনেকে মিলে কারবারটাকে চালায়। পুরো কারবারটা হচ্ছে আসলে রাষ্ট্র। আর সরকারটা কি? সরকার হলো এই কারবারি সংস্থার পরিচালক মন্ডলী, অর্থাৎ যারা কারবারটাকে পরিচালনা করে। 3 নম্বর পয়েন্ট আছে, দেখো, রাষ্ট্রের সদস্য সংখ্যা বিপুল। সরকারের সরকারের কাছে বা সরকারের থাকে অল্প সংখ্যক ব্যক্তি। এখন দেখো, রাষ্ট্রের সদস্য সংখ্যা বিপুল মানে কি? রাষ্ট্রের মধ্যে যত জনগণ আছে সবাই তো রাষ্ট্রের নাগরিক, সবাই তো রাষ্ট্রের সদস্য, তাহলে বিপুল সদস্য। আর সরকার কি? সরকারে থাকে অল্প সংখ্যক ব্যক্তি, মানে যারা যারা সরকারি কাজে লিপ্ত বা সরকার পরিচালনায় লিপ্ত, তাদের সংখ্যাটা নিশ্চয়ই সব জনগণের থেকে এক নয়, সব জনগণের সমান নয়, কিছু সংখ্যক। রাষ্ট্রকে নির্বাচনের মধ্য দিয়ে আসতে হয় না, রাষ্ট্র
স্থায়ী একটি সংস্থা, যদিও অবশ্য মার্ক্সবাদীরা অন্য কথা বলেছে। মার্ক্সবাদীরা কি বলেছে? মার্ক্সবাদীরা না, রাষ্ট্র তৈরি হয়েছিল শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে। যেদিন শ্রেণী বিভাজনটা থাকবে না, সেদিন রাষ্ট্রও থাকবে না। রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান, অনেকেই বলে। সরকারে যারা আসে তাদেরকে কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে আসতে হয়। অতএব রাষ্ট্রকে নির্বাচনের মধ্য দিয়ে আসতে হয় না। নির্বাচনের মধ্য দিয়ে কাকে আসতে হয়? সরকারকে। আমি এই পয়েন্টটা এখানে লিখিনি কারণ জায়গার অভাব, ওই জন্য নির্বাচন বলে একটা পয়েন্ট করে রেখেছি আলাদা করে। পরের পয়েন্টটা দেখো কি আছে, জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। সত্যি তো, কারণ রাষ্ট্র তো আর নিজে নিজে পরিচালিত হয় না, রাষ্ট্রকে পরিচালনা করে কে? সরকার। অর্থাৎ সরকার ঠিক করে জননীতি, সরকার ঠিক করে রাষ্ট্রের পরিচালনার নিয়ম কানুনগুলোকে। এবারে যদি কোনো কারণে সরকার জনবিরোধী কোনো কাজ করে, তখন কি হবে? তখন রাষ্ট্রের বিরুদ্ধে নিশ্চয়ই কেউ আন্দোলন করবে না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। তাই জনগণ বিরুদ্ধাচারণ করতে পারে, প্রতিবাদ করতে পারে, আন্দোলন করতে পারে বা করে সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু নয়। পঞ্চম পয়েন্ট যেটা দেখো আমরা উল্লেখ করেছি, সেটা হচ্ছে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, সরকার নয়। কেন সরকার নয়? তার কারণ সার্বভৌম ক্ষমতাটা থাকে রাষ্ট্রের মধ্যেই। সরকার কি করে? সরকার শুধুমাত্র সেই সার্বভৌম ক্ষমতাটাকে প্রয়োগ করার চেষ্টা করে। আরেকটু যদি অন্যভাবে বলি, দেখো সরকার চলে যাবে, বদলে যাবে, রাষ্ট্র কিন্তু চলে যাবে না, রাষ্ট্র কিন্তু থাকবে। অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে মাত্র সরকার, কিন্তু সার্বভৌম ক্ষমতাটা সরকারের নয়, রাষ্ট্রের। প্রয়োগ করে মাত্র সরকার। তারপরে লাইনটা কি আছে দেখো, সরকার যে ক্ষমতা ভোগ করে তার রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত। যে সার্বভৌম ক্ষমতাটা যে সরকার ভোগ করে, এটা কোথা থেকে পেয়েছে? নিজের নয়, এটা রাষ্ট্র থেকে পেয়েছে। আবার যে সরকার আসবে সে আবার সার্বভৌম ক্ষমতাটা পাবে, আবার যে সরকার আসবে সে আবার সার্বভৌম ক্ষমতাটা পাবে। অর্থাৎ পরিবর্তন কার হবে? সরকারের। সার্বভৌম ক্ষমতাটা কিন্তু থেকে যাবে। 6 নম্বর পয়েন্টটা দেখো, রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো ভূখণ্ড। রাষ্ট্র একটা ভূখণ্ডে থাকে নির্দিষ্ট, কিন্তু সরকারের কোনো ভৌগোলিক কাঠামো নেই। কেন সরকারের কোনো ভৌগোলিক কাঠামো নেই? এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার খুব একটা দরকার নেই, কারণ রাষ্ট্র হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে, আর সরকার হচ্ছে কেবলমাত্র, সরকার বলতে কি, কেবলমাত্র সেই রাষ্ট্রটাকে পরিচালনা করবে। অতএব সরকার হচ্ছে শাসন ক্ষমতার অধিকারী, আর এই সরকারের যেটা থাকবে কিছু জনগণ, কিছু ব্যক্তি। ভৌগোলিক পরিকাঠামো কিন্তু সরকারের থাকবে না। সপ্তম যেটা এবং লাস্ট যে পয়েন্টটা আমরা উল্লেখ করব, মৌল বৈশিষ্ট্যের দিক থেকে যদি আমরা দেখি যে সব রাষ্ট্রই এক। অর্থাৎ পৃথিবীর যে রাষ্ট্রই হোক না কেন, তার 4টে মৌল বৈশিষ্ট্য থাকতেই হয়। একটা কি? একটা হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম ক্ষমতা। সব রাষ্ট্রের দিক থেকে যদি দেখো, তাহলে প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু মৌল বৈশিষ্ট্য একই, যে এই 4টে মৌল বৈশিষ্ট্য সরকারের রাষ্ট্রের থাকতেই হবে। কিন্তু সরকারের কি সব সরকারের যে একই বৈশিষ্ট্য হবে তার কোনো মানে নেই। তার কারণ সারা পৃথিবী জুড়ে কোথাও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, কোথাও এককেন্দ্রিক ব্যবস্থা রয়েছে, কোথাও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা রয়েছে, কোথাও মন্ত্রী পরিষদ পরিচালিত ব্যবস্থা রয়েছে, কোথাও আবার গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, কোথাও আবার ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসক রয়েছে, কোথাও আবার সমাজতান্ত্রিক শাসক রয়েছে। আমরা যদি রাষ্ট্রের দিক থেকে দেখি তাহলে দেখবো ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরা কিন্তু এক রাষ্ট্র, কিন্তু যদি সরকারের দিক থেকে দেখি তাহলে কিন্তু এরা এক নয়। যেমন কেন? ব্রিটেনে রয়েছে এককেন্দ্রিক ও মন্ত্রী পরিষদ চালিত সরকার, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কি রয়েছে? যুক্তরাষ্ট্রীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে দেখো, আমি একটু সরে গেলাম যে তোমরা বোর্ডটা লিখে নেওয়ার জন্য। এই পয়েন্টগুলো আমরা একটু ভালো করে মাথায় রাখবো,
আবারও একবার বলি যে খুব সহজে যদি বুঝে নিতে পারো না, তাহলে দেখবে তোমার বিষয়টা এতটুকুও জটিল মনে হবে না, পড়তে কষ্টও মনে হবে না। এরকম ছোট ছোট করে পাঠ পাঠ করে পুরো রাষ্ট্রবিজ্ঞানের সব বিষয়গুলোকে আমরা আলোচনা করব এবং আমরা দেখে নেব। তাহলে কি হবে, আমাদের একেবারে ক্লাস 11 থেকে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব আসে। তখন আমাদেরকে লিখতে এতটুকুও অসুবিধা হবে না। সঙ্গে থাকবে অবশ্যই, আর অবশ্যই ছাত্রছাত্রীদেরকে বলবো, আপনাদেরকে বলবো, একটা লাইক করবেন। ভিডিও দেখার পর দেখি লাইকের সংখ্যা খুব কম থাকে। আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। এর মধ্যে আপনারা সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।